দেখুন, এই যে মাটি যখন তৈরি করছেন আপনারা, এই যখন সারগুলো দিচ্ছেন, বিশেষ করে গোবর সার যেগুলো দিচ্ছেন বা এমনি রাসায়নিক সার যেগুলো দিচ্ছেন, তার সাথে আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন যে দানা বীজ যেগুলো দিতে বলেছি মাটির নিচের জন্য, যেমন ধরুন আপনি কার্বোফিউরান খুব কমন প্রচলিত, ফিপ্রোনিল কমন প্রচলিত, তো ফিউরোডেন যেটাকে আমরা বলে থাকি। তো এই যে ফিউরোডেন বা ফিপ্রোনিল এগুলোর কিন্তু কার্যক্ষমতা অনেকটা কমে গেছে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে কার্টাপ হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, আমি একটা খুব ভালো একটা মানে দানা বিষের আপনাদেরকে রেকমেন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে আদামার ব্যারোজ, ঠিক আছে। আদামার ব্যারোজে কী কী রয়েছে, আর হচ্ছে গিয়ে আর একটা বলে দিচ্ছি যে মানে ক্যালডান 4G, যেটা হচ্ছে গিয়ে ধানুকার ক্যালডান 4G, ঠিক আছে। এখানেও কিন্তু যেটা আছে যে কার্টাপ হাইড্রোক্লোরাইড আছে, ঠিক আছে। এই ব্যারোজে কী রয়েছে, আপনার কার্টাপ হাইড্রোক্লোরাইড। নমস্কার কৃষক বন্ধুগণ, শুভ নববর্ষ 1433। আপনাদের আগামী বাংলা নববর্ষ মানে এই বছর যেটা 1433, সবার সুখে ও সমৃদ্ধিতে কাটুক এই আশা রাখছি, এই কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন। তো এর আগের দিনকে আমি আপনাদেরকে বীজ সংক্রান্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বলেছিলাম যে কি করতে হবে না হবে। তো দেখুন, আমি আমার যে কলা বাগান, সেই কলা বাগানের পাশেই রয়েছে, এই যে দেখুন সেই কলা বাগান। আর এই কলা বাগানের পাশে আমার গাছপালা লাগাবার একটা আলাদা লেভেলের শখ রয়েছে। তাই একটি ছোট্ট গাছ, এই হিমসাগরের এই গাছ, তো এই গাছের আমি যখন স্প্রে করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের যে মনের যে একটা ভীষণ কৌতূহল যে দাদা জমি তৈরির যে পূর্ণাঙ্গ ভিডিও আপনি দিলেন না, যে জমি তৈরি বিষয়ে, কিন্তু আমি কিন্তু পার্টলি এক একটা ভিডিওতে কিন্তু পার্ট করে বলে দিয়েছি যে এই জমি এইভাবে তৈরি করবেন, জমিতে জলের ড্রেনেজ এভরিথিং কিন্তু আমি বলে দিয়েছি। এইবারে এখনও অনেক মানুষ দেখছে ফোন নাম্বার পেলে তারা কিন্তু পট করে ফোন করে, দাদা একটু কীভাবে জমি তৈরি করবো, ফোন করে দিচ্ছেন। দাদা এইভাবে আমাকে ফোন করবেন না। আমি আবারও বলেছি যে আপনারা ভিডিওগুলো পুরো দেখুন। তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে আপনার কাছে নোটিফিকেশান মানে সঙ্গে সঙ্গে, যে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আর পুরো ভিডিওটা দেখবেন। আপনারা নাচ গানের ভিডিও দেখছেন, বিভিন্ন ধরনের খবর দেখছেন, রাজনৈতিক যে সমস্ত সমাচার দেখছেন, সবই দেখুন, কিন্তু যে জিনিসটা করে আপনার লাভ হচ্ছে মনে হচ্ছে, তাহলে সেই জিনিসটা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনি টোটাল নলেজটা কিন্তু পেয়ে যাবেন। তো এটা আমার একটা হিমসাগর আমের গাছ, শখের করা। আচ্ছা, পাশেই কিন্তু আমার একটা মানে মুম্বাই লিচুর চারা লাগিয়েছিলাম। এখন মুম্বাই কিনা জানি না। দেখুন, এবছরে কিন্তু অনেক ধরে রয়েছে। এই যে সেই লিচুটা কিন্তু বেশ ভালোই ধরে রয়েছে। তো আর আমার এই পুরো যে কলার বাগান, এর আগে আমি একাধিক ভিডিও করেছি। এইবারে তো দেখুন, এই যে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণভাবে আমরা 3 প্রকারের মাটি দেখতে পাই: বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, ঠিক আছে। এবারে একাঙ্গী চাষের জন্য কোন মাটি উপযুক্ত বা কোন মাটিতে চাষ করলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু মানে অনেক প্রশ্ন আছে। তো সর্বপ্রথমেই আপনাদেরকে বলে রাখি, একাঙ্গী চাষ কিন্তু নতুন এলাকা মানে নতুন মাটি, একদম যে মাটিতে আগে একাঙ্গী চাষ হয়নি সেই রকম জমি আপনারা কিন্তু নির্বাচন করুন। যেহেতু বীজের প্রচুর দাম, মানে অনেক দাম দিয়ে আপনারা বীজ কিনছেন, রিপিট জমি যদি পারা যায় অ্যাভয়েড করবেন। দেখবেন অনেক নদীয়ার শুনেছি অনেক, বা মুর্শিদাবাদেরও অনেকে আছে যে তারা বিভিন্ন জায়গায় জমি লিজ নিচ্ছে, লিজ নিয়ে তারা কিন্তু এরকম একাঙ্গী চাষ করছে। তার কারণটা কি, 1 ইয়ারেরই তারা লিজ নেয়। দেখবেন অনেক টাকা দিয়ে, আপনার এলাকাতে যদি 10,000 টাকা বিঘে চলে, তাহলে সেখানে গিয়ে 12,000 15,000 টাকা নিয়ে তারা এই করে। তো লিজ নিয়ে তারা করছে, কারণ হচ্ছে যে জমিটা একবার নিয়ে তারা ছেড়ে দেয়। একটা কৃষকদের একটা বদ্ধ ভুল ধারণা আছে বা একটা অপপ্রচার আছে, যে জমিতে নাকি একাঙ্গী চাষ হয় সেই জমিতে পরে ফসল হয় না। এই যে অপপ্রচারটা, কিন্তু এটা একটা অপপ্রচার,
এটা কিন্তু সঠিক কথা নয়। কারণ আমি 12 বছর ধরে আমার এই একাঙ্গী চাষের সাথে আমি যুক্ত রয়েছি। আমি কিন্তু লেবার দিয়ে করালেও, আমি প্রত্যক্ষভাবে সব কাজ নিজে করতে পারি না, লেবার দিয়ে করালেও কিন্তু আমি করেছি। তো একাঙ্গী জমিতে আমি সমস্ত ধরনেরই চাষ কিন্তু করে দেখেছি। হয় পটল, হয় কলা, তো বাগান আপনার দেখতেই পাচ্ছেন, আগের দিন দেখালাম যে কিভাবে হয়েছে। তো ঘটনা হচ্ছে এই যে আমার দেখতে পাচ্ছেন এই যে আমের গাছটা রয়েছে, এটা পালমা আমের গাছ। তো লাগিয়েছিলাম শখে। আমার বাড়িতে একটা মিয়াজাকি আমের গাছও আমি লাগিয়েছি কিন্তু। তো অনেক লেবুর গাছ রয়েছে, ওই পাশে আর একটি ল্যাংড়া আমের গাছ লাগিয়েছি, অনেকগুলো গাছ লাগানো রয়েছে। তো এবারে আমি যেটা বিষয়টা বলি যে জমি আপনারা মানে ফ্রেশ জমি, মানে নতুন মাটিতে একটু লাগাবার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এইবারে আসি যে 3 প্রকার মাটিতে আপনারা কিভাবে কি সার দেবেন, এইসব বৃত্তান্ত একটু বলি। দেখুন, সাধারণভাবে পুরো যে বেলে মাটি যেটা বলি, যেখানে ধরুন আপনার তরমুজ হচ্ছে বা আদার্স যে সমস্ত চাষ হচ্ছে বা গঙ্গা পাড়ে বা এইরকম ধরনের জায়গা আছে, সেগুলোতেও কিন্তু একাঙ্গী হয় না তা নয়, হয়। কিন্তু যদি একদম কচকচে বালির ভাগ থাকে তাহলে অ্যাভয়েড করে যাবেন, একাঙ্গী চাষের থেকে বেরিয়ে যাবেন। হয়তো বালির ভাগ একটু বেশি আছে, দোআঁশ মাটি খুবই উপযুক্ত হবে একাঙ্গী চাষের জন্য, ঠিক আছে? আর এঁটেল মাটি, এইবারে এই দুটো মাটি নিয়ে আমি কিন্তু আলোচনাটা করব। দেখুন, এঁটেল মাটির জমিতে যদি একাঙ্গী করা যায়, সে একাঙ্গী কাটিংয়ের জন্য মানে উন্নত মানের একাঙ্গী কিন্তু হয় এঁটেল মাটির জমিতে। আচ্ছা, বীরভূমের দিকে যে একটু এঁটেল ভাগ দোআঁশ, তার সঙ্গে একটু লাল টাইপের একটা ব্যাপার থাকে, লাল মাটি টাইপের, সেখানেও কিন্তু একাঙ্গী হবে। আচ্ছা, আবার হচ্ছে গিয়ে আপনার যে বাঁকুড়ার দিকে অনেকে বীজ নিয়ে গেছে, পুরুলিয়ার দিকে, তো সেখানেও যেন কাঁকড়ের ভাগ বেশি না থাকে সেটা দেখতে হবে। এইবারে মূল জিনিস যেটা হচ্ছে যে এই যে এঁটেল মাটিতে করতে হবে কি বলুন তো, যে একাঙ্গী চাষে যখন সার আপনারা নির্বাচন করছেন, এই যে 10-26-26 বা ডিএপি বা 20-20 এই জাতীয় সারগুলোকে সরাসরি দিতে পারেন, আপত্তি নেই। কিন্তু তার সাথে আপনারা অতিরিক্ত সুপার ফসফেট দেন। দেখুন, যে কোনো সার আমাদের যখন তৈরি হয় সেখানে নাইট্রোজেন থাকে, পটাশ থাকে, আর হচ্ছে এই ফসফেট থাকে, ঠিক আছে? তাহলে বিষয় হচ্ছে যে একাঙ্গী জমিটাকে সবসময়তে উর্বর যাতে থাকে, যেহেতু 1 ইয়ারের চাষ, এই একদম 1 বছর পুরোপুরি জমিটা আপনার ব্লক হয়ে থাকছে, অলমোস্ট 1 বছর না হলেও 10 মাস 11 মাস। সেক্ষেত্রে এঁটেল মাটির ক্ষেত্রে বিঘা প্রতি কিন্তু আপনারা 1 কুইন্টাল হারে সুপার ফসফেট দেবেন, ঠিক আছে? যদি মনে হয় যে না 1 কুইন্টাল এক্সট্রা সুপার ফসফেট দেবো, তার সাথে আমি ডিএপি বা আপনার 10-26 দেবো, আমার কোনো আপত্তি নেই, আমার বললে নাই, মানে আপত্তি নেই, দিতে পারেন। কিন্তু আমি একটা মিক্সচার আপনাদেরকে বলে দিচ্ছি যে এঁটেল মাটির ক্ষেত্রে আপনারা 1 কুইন্টাল হয়তো সুপার ফসফেট দিলেন, তার সাথে 30 থেকে 35 কেজি মতো আপনি পটাশ দিলেন, আর 15 কেজি মতো ইউরিয়া দিলেন, হয়ে গেল কমপ্লিট রাসায়নিক। এইবারে এর সাথে আপনারা কি করলেন, যে আমি যে সমস্ত অনুখাদ্যগুলো এর আগে রেকমেন্ড করেছি, সেই অনুখাদ্যগুলো আপনারা দিতে পারেন, বা অনুখাদ্য যে কোনো হয়তো আপনার লোকাল ব্র্যান্ডের অনুখাদ্য আপনারা দিতে পারেন, ঠিক আছে? সাধারণভাবে এই যে অনুখাদ্যগুলো আমরা দিই করে, আমরা সাধারণভাবে মাটিগুলোকে পরীক্ষা করি না, ঠিক আছে? আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আমরা যখন আমাদের মানুষের রোগ হচ্ছে, তখন আমরা দেখবেন ডাক্তারবাবুরা প্রথমে কী করে, যে আপনারা টেস্ট করে আনুন যে আপনার সুগারটা ঠিক আছে কি না, থাইরয়েড ঠিক আছে কি না, বা কোলেস্ট্রল ঠিক আছে কি না, ইউরিক অ্যাসিড ঠিক আছে কি না, সেইভাবে। কিন্তু আমরা মাটিটাকে কেউই পরীক্ষা করি না। হয়তো এখন আমি দেখাবার পরে অনেকেই এই পিএইচ মিটারটা কিনেছেন, বা পিএইচ মিটার নিয়ে শুধু পিএইচটা মাপছেন। পিএইচটাই কিন্তু মাটির শেষ কথা নয়। মাটির যে নিউট্রিয়েন্টগুলো আছে, সেগুলো যে প্রয়োজন, মানে সেগুলো কিন্তু আমাদের ল্যাবে মাপা যায়, ঠিক আছে? এইবারে সাধারণভাবে দেখা যায় যে একাধিক চাষ যখন আমরা দীর্ঘদিন ধরে করি, সেখানে যেমন ধরুন আমরা অনেকে গোবর সার প্রয়োগ করি। গোবর সারে অনেক কিছু মিনারেলস থাকে যেগুলো মাটির মানে প্রয়োজনীয়তা মানে মিটিয়ে নেয়, ঠিক আছে? আচ্ছা, তো রাসায়নিক দিকটা গেল। এইবারে ঘটনা হচ্ছে যে ওর সাথে আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। আচ্ছা, কারো যে চুন দেওয়ার যে ম্যাটারটা, এই নিয়ে চুন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, এর আগেও বলেছি যে যদি পিএইচের লেভেলটা যদি আপনার
কম থাকে, হয়তো দেখা গেলো 5, 5.5, 6 এরকম ধরনের রয়েছে, সেক্ষেত্রে আপনারা চুন দিলেন পর্যাপ্ত, মানে সেটা ঠিক আছে। চুন অবশ্যই ডলোমাইট চুন দেবেন, ঠিক আছে। আচ্ছা, এইবারে ঘটনা হচ্ছে যে নিম খোলে কিন্তু জমিতে আপনার অনেক মিনারেলসের যে ঘাটতিগুলো পূরণ করে, সঙ্গে আবার করে কি যে নিম খোলে আপনার মানে একটা ফাঙ্গাসের যে ম্যাটারটা থাকে সেটাও দূর করে, বা পোকামাকড়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজ করে। এবার নিম খোল আপনারা দিলে কিন্তু নিম খোল একটু দামি দেবেন, দামি নিম খোল, মানে কমা যাতে 10 টাকা, 20 টাকা, 15 টাকা কেজি নিম খোল কেউ ব্যবহার করবেন না। একটু মানে 60-65 টাকা, 70 টাকা কেজি নিমখোল দেবেন। ভার্মি কম্পোস্ট আপনারা জমিতে দিতে পারেন, বা জৈব যে সারগুলো সেগুলো দিতে পারেন, ঠিক আছে। এইবারে বিষয় হচ্ছে যে এটা কতটা দেবেন। নিমখোল মোটামুটি 1 বিঘে জমিতে আপনারা 30 কেজি দিতে পারেন, 25-30 কেজি, সেটা দিলে মাটির উর্বরতা ভালো। এইবারে একটা দ্বিমত আছে যে গোবর সার নিয়ে। এই যে গোবর সার, যে গবাদি পশুর যে সার, এই নিয়ে মানে অনেকের ধারণা আছে যে এই গোবর সার দিলে ফাঙ্গাসের প্রবলেম আসতে পারে এইরকম। এই বিষয়টি কিন্তু আমি অনেক দিন আগে, মানে 8-10 বছর আগে কিন্তু একটা ভদ্রলোক, উনি মানে দৌলতাবাদের সম্ভবত, উনি আমাকে যখন আমি বলছিল যে কেন ফাঙ্গাসের প্রবলেম হলো বা ব্যাপার বৃত্তান্ত, ফোনে কথোপকথনের সময় আমি যখন জানতে পারলাম যে দেখো ভাই, তোমার এই অতিরিক্ত গোবর সার দেওয়ার জন্য এইটা হতে পারে, হয়েছে এটা আমি বললাম না, ফাঙ্গাসের প্রবলেম হতে পারে। তো তারপরে সেই কথাটা কিন্তু আমি ইউটিউবে শেয়ার করি। তো এখন ওই ডোমকল সাইডের বা অন্যান্য সাইডের কিছু লোকের ধারণা জন্মে গেছে যে মানে গোবর সারে দিলে এটা মানে ফাঙ্গাসের প্রবলেম লাগে। এটা ভুল ধারণা, পুরোপুরি ভুল ধারণা। গোবর সার অবশ্যই আমি বারবার রেকমেন্ড করছি পুরনো গোবর দেবেন, যাতে একদম মানে প্রথমকার যে গোবরটা সেটা দেবেন না। আর গোবর সার জমিতে দেওয়ার পরে একটু শুকাবেন ভালো করে, জমিতে শুকানোর পরে সেটাকে ছিটিয়ে তারপরে মাটির সঙ্গে চাষ দেবেন, ঠিক আছে। এইবারে অতিরিক্ত গোবর সার দিতে যাবেন না, মানে রাসায়নিক আর মানে জৈব 2 পদ্ধতি মিলিয়ে কিন্তু আপনারা একাঙ্গী করুন। এইবারে ঘটনা হচ্ছে অনেকের জৈব করব না মানে রাসায়নিক করব, এটা নিয়ে একটা এপিসোড আমি আলাদাভাবে করে দেবো। তো আজকে মূলত যে সমস্ত কৃষকরা এখনও জমি তৈরি করেননি তাদের জন্য এপিসোডটা বানাচ্ছি। তাহলে আমি এঁটেল মাটি নিয়ে বলে দিলাম। এবার দোআঁশ মাটির ক্ষেত্রে বলে নিই। দোআঁশ মাটির ক্ষেত্রে আপনারা কি করবেন, যে এই যে সুপার ফসফেটটা একটু কম দেবেন, মানে 50 কেজি দিলেন, তার সাথে 30 কেজি পটাশ দিয়ে দিলেন, আর 10-15 কেজি মতো ইউরিয়া দিয়ে দিলেন, ঠিক আছে। এইবারে ঘটনা হচ্ছে যে প্রথমেই যে বেশি পরিমাণে যে আমি সারটা আপনাদেরকে দিতে রেকমেন্ড করছি, তার কারণটা হচ্ছে যে আমি কিন্তু বিগত যে সমস্ত অভিজ্ঞতা আমার নিজের দিয়েও এক্সপেরিমেন্ট করে দেখেছি। দেখুন, যখন নিজে ভুল করবেন তখন কিন্তু শিখতে পারবেন। নিজের যদি কোনো কিছু ভুল না হয় না, তাহলে কিন্তু মানুষ শিখতে পারে না। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি যে একাঙ্গীর ক্ষেত্রে চাষের মাঝে, বিশেষ করে এই একাঙ্গী লাগাবার পর থেকে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো রকমের সার থেকে দূরে থাকাই ভালো, সার না দেওয়াই ভালো। তাহলে জমি তৈরির সময় সারটা বেশি করে দেবেন। হ্যাঁ, এবারে ওর মাঝে হয়তো কিছু স্প্রে করার জন্য যে গাছের মানে ভিটামিন বা মিনারেল মানে অনুখাদ্য অবশ্যই সেগুলো আপনারা করে নিতে পারেন। আচ্ছা, আমাকে একটা ভদ্রলোক অন্য জেলার, উনি কিন্তু মাটির টেস্টিং করে আমাকে তার রিপোর্টটা দিয়েছিলেন। সেই রিপোর্টটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো আপনারা পুরোপুরি দেখবেন, মানে দেখার পরেই কিন্তু আপনারা পুরো নলেজটা পাবেন। আচ্ছা, এইবারে ঘটনা হচ্ছে যে পুরো বেলে মাটি যেটা হচ্ছে যে যেটা বালির ভাগ হয়তো 70%, সে মাটিটা নিয়ে আমি কথা বলছি না, পুরো বেলে মাটিতে যাচ্ছেই না, কারণ সে মাটি থেকে দূরে থাকুন। মূলত এঁটেল মাটির জন্য বলে দিলাম, আর হচ্ছে গিয়ে আমি দোআঁশ মাটির জন্য বলে দিলাম। এইবারে দেখুন, এই যে মাটি যখন তৈরি করছেন আপনারা, এই যখন সারগুলো দিচ্ছেন, বিশেষ করে গোবর সার যেগুলো দিচ্ছেন বা এমনি রাসায়নিক সার যেগুলো দিচ্ছেন, তার সাথে আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন যে দানা বীজ যেগুলো দিতে বলেছি মাটির নিচের জন্য, যেমন ধরুন আপনি কার্বোফিউরান খুব কমন প্রচলিত, ফিপ্রোনিল কমন প্রচলিত, তো ফিউরোডেন যেটাকে আমরা বলে থাকি। তো এই যে ফিউরোডেন বা ফিপ্রোনিল এগুলোর কিন্তু কার্যক্ষমতা অনেকটা কমে গেছে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে কার্টাপ হাইড্রোক্লোরাইড, ঠিক আছে, আমি একটা খুব ভালো একটা মানে দানা বিষের আপনাদেরকে রেকমেন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে আদামার
ব্যারোজ, ঠিক আছে। আদাম আর ব্যারোজে কী কী রয়েছে, আর হচ্ছে কি আরেকটা বলে দিচ্ছি যে মানে ক্যালডান 4G, যেটা হচ্ছে গিয়ে ধানুকার ক্যালডান 4G, ঠিক আছে। এখানেও কিন্তু যেটা আছে যে কার্টাপ হাইড্রোক্লোরাইড আছে, ঠিক আছে। এই ব্যারোজে কী রয়েছে, আপনার কার্টাপ হাইড্রোক্লোরাইড 7.5%, আর হচ্ছে যে ইমামেকটিন বেনজয়েট 0.25%। ইমামেকটিন বেনজয়েটের কী কাজ আপনারা সবাই জানেন, যে লেদা পোকা স্প্রের ক্ষেত্রে যেগুলো মোটা মোটা লেদা পোকা হয় সেগুলোতে প্রচণ্ড উপকারী। তাহলে এই যে আদাম আর যে ব্যারোজ, এটা আপনারা মোটামুটি 350 টাকা একটা কেজির মধ্যে পেয়ে যাবেন। তো অনলাইনে একটু দাম বেশি, প্রায় আপনার 3 কেজিতে আমি দেখলাম যে 1200-1250 টাকা দাম। তো এটা দোকানে নেবেন, আগে নিয়ে নেবেন। তো গাছ বার হওয়ার পরেও কিন্তু এগুলো দেওয়া যাবে, তবে মাটি তৈরির সময় যদি দিতে পারেন তাহলে ভালো হয়, কিন্তু গাছ যখন আপনার বার হয়ে যাবে তার উপরেও কিন্তু দিতে পারেন। এই যে দেখবেন গাছগুলো বার হওয়ার পরে যে পোকাগুলো, মাজরা পোকার মতো যেগুলো পোকাগুলোতে দেখবেন কেটে দেয়, তো সেই সময়তে এই যে আপনার কার্টাপ হাইড্রোক্সাইডের বা আপনার ইমামেকটিন বেনজয়েডের কিন্তু ব্যাপকভাবে ছিটিয়ে দেওয়া থাকলে কাজ হয়, তখন স্প্রে করার দরকার হবে না। তাহলে এই দুটোর ভিতরে একটা যে কোনো জিনিস আপনারা কিন্তু জমি তৈরির সময় দিতে পারেন, ঠিক আছে। তো দিলে দেখবেন আপনাদের জমিটা খুব ভালো কাজ করবে। আরেকটা আছে যে ক্লোরোপাইরিফস 10% GR। এখন এই যে ক্লোরোপাইরিফস 10% GR যেটা রয়েছে, এটা কিন্তু ভারত সরকার কিছু কিছু চাষের ক্ষেত্রে এটা মানে ব্যান করে দিয়েছে। বা আমি কিছু কিছু যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে, আমার যারা প্রাইম গ্রুপে রয়েছেন ওদের সঙ্গে আলোচনা করলাম, তো বললো যে খুব খুব বেশি ভালো ক্লোরোপাইরিফস 10% GR বর্তমানে আর সেরকমভাবে কাজ করছে না। তবে যেহেতু এটা ভারত সরকার ব্যান করেছে, হতে পারে যে মাটির ক্ষতি করে বা আদার্স কিছু কারণ রিজন থাকতেই পারে। তো যাই হোক, তবে আমার কাছে যেহেতু ধানুকার আপনারা ক্যালডন 4Gটা দিতে পারেন, কারণ ধানুকার লাস্টের দিকে কিন্তু আমি ধানুকার যে ইনসেকটিসাইড আমি কিন্তু রেকমেন্ড করেছিলাম। আর আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করি না, যেটা মানে উপকার হয় কৃষকদের সেই ভিডিও করি। আচ্ছা, আজকে এপিসোডটা অনেকটাই বড় হয়ে গেল, তো আবারও নেক্সট যে সমস্ত বিষয়গুলো আমি মিস করে গেলাম সেই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আপনাদেরকে নেক্সট আরেকটি ভিডিওতে আমি বলবো। সবাই ভালো থাকুন, আনন্দের সাথে চাষ করুন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, পুরো ভিডিও দেখুন, তাতে করে মানে আমারও ভালো লাগবে যে না অনেক লোক আমাকে দেখছে, লাইক করছে, আনন্দ হবে। আর ফোন করবেন না, ফোন করলে কিন্তু ওই প্রাইম সিস্টেম, ঠিক আছে। মানে কিছু মনে করবেন না যে ফোন করে জনে জনে বলা আমার পক্ষে দাদা সম্ভব নয়। ফোন করলেই প্রাইমে কিন্তু আপনাকে পেড করতেই হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই এপিসোডটা সবাই পুরোপুরি দেখুন, সবার আশা করি খুব উপকার আমি করতে পারলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।